আমরা আজকে যে কয়টি বিষয় এখানে আলোচনা করব তার মধ্যে রয়েছে টাইপস অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্য কত ধরনের হতে পারে সেই বিষয়টা, বা জীববৈচিত্র্য কাকে বলে সেটা তো আমরা আলোচনা করবই। পাশাপাশি টাইপস অফ বায়োডাইভার্সিটি সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এর মধ্যে এই বায়োডাইভার্সিটি বর্তমানে যেটা খুব গুরুত্বপূর্ণ টার্ম হিসেবে ব্যবহার করা হয় স্পেসিস ডাইভার্সিটি অথবা স্পেসিস রিচনেস, এই হিসাবে আমরা ব্যাখ্যা করব। এবং মেজারমেন্ট অফ স্পেসিস ডাইভার্সিটি, যে প্রজাতি বৈচিত্র্য কিভাবে গাণিতিক উপায়ে কিভাবে পরিমাপ করা যায় সেই বিষয়টাও আমাদের আলোচনার মধ্যে আসবে। তো প্রথমেই আমরা টাইপস অফ বায়োডাইভার্সিটি আলোচনা করব, যে বায়োডাইভার্সিটি কত ধরনের হতে পারে। এখানে আমরা 3 ধরনের ডাইভার্সিটির কথা বলেছি। তার আগে বায়োডাইভার্সিটি বিষয়টা কি সেটা সম্পর্কে একটু আমাদের আলোচনা করার প্রয়োজন রয়েছে। যে বায়োডাইভার্সিটি হচ্ছে জীববৈচিত্র্য। আমাদের এই যে জীবজগৎ, বিশাল জীবজগৎ, তার মধ্যে 2টা অংশ আমরা মেইনলি ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, এখানে একটা উদ্ভিদ আর একটা উদ্ভিদের সাথে অনেক পার্থক্য নিয়ে আছে। একটা প্রজাতির সাথে আরেকটা অনেক প্রজাতির পার্থক্য আছে। একটা ভ্যারাইটির সাথে আরেকটা ভ্যারাইটির অনেক পার্থক্য আছে। এগুলো বাহ্যিকভাবেও যেমন এই পার্থক্যগুলো আমাদের কাছে স্পষ্ট, আবার অভ্যন্তরীণভাবেও এই পার্থক্যগুলো আমাদের কাছে খুবই সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। এটা বাহ্যিকভাবে পৃথিবীতে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে, আগামী কিয়ামত পর্যন্ত দেখা যাবে যে আরো অনেক মানুষ আসবে, কিন্তু একজন মানুষের সাথে আরেকজন মানুষের চেহারার কিছু সুস্পষ্ট পার্থক্য থাকবে। এই যে পার্থক্যটা, এটাই হচ্ছে ডাইভার্সিটি, যে একজনের সাথে আরেকজনের বৈশিষ্ট্যের যে পার্থক্য, বা একজনকে আমরা সহজেই আরেকজন থেকে আলাদা করতে পারি, ডিফারেন্ট করতে পারি, এটাই হচ্ছে আসলে ডাইভার্সিটি বা বৈচিত্র্য। অর্থাৎ পার্থক্যটাকে এখানে আমরা বৈচিত্র্য হিসাবে ব্যাখ্যা করে থাকি। এখন এই পার্থক্যগুলা জীবজগতের মধ্যে, যে পার্থক্যগুলো আমরা দেখি, যে শুধু জীবজগতের মধ্যে পার্থক্য আছে তা না, জড়জগতের মধ্যেও অনেক পার্থক্য আছে। তো জড়জগতের পার্থক্যটা আমরা এখানে আলোচনায় আনবো না। আমরা আলোচনা করব মূলত জীবজগতের অভ্যন্তরীণ পার্থক্যগুলা, বা একটা জীবের সাথে আরেকটা জীবের যে পার্থক্য বা তারতম্য, সেই বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে আসবে, এবং সেটাকেই আমরা বায়োডাইভার্সিটি বলে থাকি। আবার এটাকে আমরা যদি উদ্ভিদ জগতের ডাইভার্সিটি বলি, তাহলে সেটাকে প্লান্ট ডাইভার্সিটি বলা যায়, ফাইটোডাইভার্সিটি। আবার এটা যদি প্রাণী জগতের হয়, তাহলে সেটাকে আমরা প্রাণী বৈচিত্র্য বা অ্যানিম্যাল ডাইভার্সিটি হিসাবে ব্যাখ্যা করতে পারি। সেইভাবে উদ্ভিদের একটা ডাইভার্সিটি হতে পারে, প্রাণীর একটা ডাইভার্সিটি হতে পারে। সেইভাবেও আমরা প্রধান 2টা ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করতে পারি। সাধারণত এটা হয়ে থাকে যে আমরা যারা বোটানি নিয়ে পড়াশোনা করি, আমরা সাধারণত উদ্ভিদ বৈচিত্র্য নিয়েই কাজ করি বেশি। আবার যারা জুলজি নিয়ে কাজ করে, তারা আবার অ্যানিম্যাল ডাইভার্সিটির উপরেই গুরুত্ব আরোপ করে বেশি। তাহলে এই গুরুত্ব আরোপ করার বিষয়টা হচ্ছে আমাদের পড়াশোনা বা ব্রাঞ্চিংয়ের সুবিধার জন্য। তো আমরা এই টাইপস অফ বায়োডাইভার্সিটি যেটা আছে, এটাকে আমরা এখানে প্রধানত 3টা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার যেটা আছে যে জেনেটিক ডাইভার্সিটি হতে পারে, 2 হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি, 3 হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। যে জেনেটিক ডাইভার্সিটি যেটা, এটাই হচ্ছে আসলে মূল বিষয়, যে আমরা এই যে তারতম্য, ডাইভার্সিটি বা পার্থক্য পৃথিবীতে দেখতে পাই, যে একটা উদ্ভিদের সাথে আরেকটা উদ্ভিদের পার্থক্য রয়েছে, একটা জীবের সাথে আরেকটা জীবের বিশাল পার্থক্য রয়েছে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যের মূল কারণটা হচ্ছে জিন বা ডিএনএ। সুস্পষ্টভাবে বললে যে আমরা ডিএনএর মধ্যে যে জিন থাকে, সেই জিনটা দেখা যায় যে আমাদের এরকম ক্যারেক্টারসগুলো তৈরি করে থাকে। যে মানুষের মধ্যে বলা হয়ে থাকে 30,000-এর উপরে জিন রয়েছে, প্রত্যেকটা জিন আলাদা আলাদা বৈশিষ্ট্য। আমাদের মধ্যে যতগুলা প্রোটিন আছে, এই জিনের প্রকাশটা ঘটে প্রোটিনের মাধ্যমে। যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনগুলাই আমাদেরকে বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে থাকে। যে আমরা যে এক একজন এক এক রকম বৈশিষ্ট্যের, যে আমাদের যেমন আমাদের এই যে কালার, রং,
এই রঙের কারণ হচ্ছে কি মেলানিন প্রোটিন। এই মেলানিন প্রোটিনটা যত বেশি তৈরি হবে তত মানুষটা কি দেখা যাবে, কালো দেখা যাবে। এই মেলানিন প্রোটিন যত কম তৈরি হবে এই মানুষটা তত কি হবে, ফর্সা হবে। তাহলে এইখানে জিন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মেলানিনের জন্য দায়ী যে জিনটা আছে সেই জিনটা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বর্ণের তারতম্য বা গ্রেডেশন তৈরি করতেছে, এবং এই গ্রেডেশনের কারণে আমরা দেখতেছি যে মানুষের মধ্যে বর্ণবাদ কাজ করে, বা আমাদের মধ্যে আরো অনেক পার্থক্য আছে। শুধু আমাদের এই বর্ণের পার্থক্যটা আমরা হয়তো বেশি গুরুত্ব দিয়ে দেখি, বিষয়টা এরকম, কিন্তু আমাদের মধ্যে মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের চুলের মধ্যে পার্থক্য আছে, যে আমাদের নর্মাল চুল আছে, কোঁকড়ানো চুল আছে, আমাদের যে জিহ্বা থাকে সেই জিহ্বা দেখা যায় যে কারো অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগ গোলাকার, কারোটা হচ্ছে সরু, এরকম অনেক পার্থক্য আমরা দেখতে পাই। এগুলো মূল পার্থক্যের কারণ হচ্ছে জিনগত পার্থক্য বা ডিএনএ গত পার্থক্য। এবং এই ডিএনএটা একজন মানুষের ডিএনএ 100% আরেকজন মানুষের ডিএনএর সাথে মিলবে না। পার্সেন্টেজ আছে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মিললে তখন আমরা দেখা যায় যে মাতৃত্ব বা পিতৃত্ব নির্ণয়ের যে কথাগুলো বলি সেই বিষয়টা আসে আর কি, যে ডিএনএ টেস্টের মাধ্যমে। তাহলে জেনেটিক ডাইভার্সিটি এটা হচ্ছে মেইন একটা ডাইভার্সিটি, মূল একটা ডাইভার্সিটি, কারণ আমাদের মধ্যে যে ডিএনএ থাকে এবং সেই ডিএনএটা আমরা দেখা যায় যে ডিএনএ থাকে কোথায়, ক্রোমোজোমের মধ্যে। সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, সেই ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, যে অংশটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করে থাকে, সেই ডিএনএ নির্দিষ্ট অংশটাকে আমরা একটা নির্দিষ্ট জিন বলে থাকি। এবং এই জিন তারতম্য হয়, এবং এই জিনের তারতম্য হওয়ার একটা মূল কারণ হচ্ছে ক্রসিং ওভার। আমরা যখন যে মায়োসিস কোষ বিভাজন আলোচনা করেছি বা মিওসিস কোষ বিভাজনের কথা আলোচনা করি বা জানি বা এটা পরে দেখেছি, তখন তোমরা দেখবা যে সেখানে ক্রসিং ওভার বলে একটা বিষয় আছে, যে ক্রোমোজোমগুলা হুবহু পিতামাতার থেকে হুবহু পিতামাতার মতো ক্রোমোজোম আমাদের দেহের মধ্যে আসেন। যে হোমোলোগাস ক্রোমোজোম বা একই রকম ক্রোমোজোম যেগুলো আছে সেগুলা দেখা যায় যে মায়োসিস কোষ বিভাজনের সেই প্রথম প্রোফেজ 1-এর মধ্যেই দেখা যায় যে তারা ক্রসিং ওভার করে। সেখানে 5টা ধাপ আছে, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। সেই ধাপগুলাতে দেখা যায় যে এই ল্যাপ্টোটিন, জাইগোটিন পর্যায়ে এসে তারা দেখা যায় জোড়া সৃষ্টি করে বা বাইভ্যালেন্ট তৈরি করে। তারপরে প্যাকাইটিন পর্যায়ে আসার পরে তারা দেখা যায় যে কায়াজমা তৈরি করে, ক্রসিং ওভার করে। এই যে ক্রসিং ওভার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে বৈচিত্র্য তৈরি করার জন্য। যে আমরা যখন ক্রসিং ওভার বিস্তারিত আলোচনা যেখানে আছে সেখানে আমরা যদি দেখি তাহলে দেখবো যে সেখানে দেখা যায় যে তারা ক্রোমোজোমগুলা ওই পর্যায়ে আসার পরে তারা অংশ বিনিময় করে, অর্থাৎ পিতা মাতার মধ্যে এই যে গ্যামেট তৈরি করার পূর্বে ক্রোমোজোমের একটা পুনর্বিন্যাস ঘটতেছে, এবং ক্রোমোজোমের পুনর্বিন্যাস ঘটানোর মাধ্যমে দেখা যায় যে যে জিনগুলা অ্যাজ ইট ইজ থাকতে পারতেছে না, তাদের মধ্যে একটা পরিবর্তন আসতেছে। যে একটা ক্রোমোজোম থেকে বা একটা ক্রোমাটিড থেকে কিছু অংশ যখন আরেকটা ক্রোমাটিডের মধ্যে চলে যায়, তখন দেখা যায় যে ওই ক্রোমাটিডটা ঠিক পূর্বের মতো অ্যাজ ইট ইজ থাকে না। এটা হচ্ছে একটা বড় বিষয়, যে এটা অ্যাজ ইট ইজ এখানে থাকবে না, একটা পরিবর্তন এখানে থাকবে। এবং এই কারণে এই যে ক্রসিং ওভারের কারণে যে পরিবর্তনটা ঘটে সেটাকেই আমরা জেনেটিক ডাইভার্সিটির একটা মূল কারণ হিসাবে দেখি। যে এই কারণে দেখা যায় যে জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে এবং সেখানে একটা পরিবর্তন ঘটতেছে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতেছি। তাহলে ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটির মূল একটা কারণ হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। এখন এই যে ক্রসিং ওভার বা এই বিষয়গুলা যে ঘটে, এই বিষয়গুলা ঘটার কারণেই দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাই। যে একই মানব জাতির মধ্যে আমরা বিভিন্ন ধরনের গোত্র, বর্ণ, মানুষ দেখতে পাচ্ছি। যে আমাদের জাতিগত অনেক পার্থক্য আছে, মঙ্গোলিয়ানরা একরকম, চাইনিজরা একরকম, নিগ্রোরা আরেক রকম, আমাদের এই ভারতবর্ষের মানুষ আরেক রকম, মিশ্র বর্ণের মানুষ আমরা তৈরি হয়েছি। তাহলে এই যে আমাদের একই দেখা যায় যে একই প্রজাতির আন্ডারে অনেক ভ্যারাইটি আমরা লক্ষ্য করি। তারপরেও দেখা যায় যে এই পার্থক্যগুলা যখন একটু বেশি পরিমাণে হয়ে যায়, অন্তত 2টা বা 3টা সুস্পষ্ট পার্থক্য যদি থাকে, তখন সেই পার্থক্যর কারণে দেখা যায় যে নতুন ভ্যারাইটি তুলনায় সেটাকে আবার নতুন প্রজাতি বলাটা বেটার হয়ে দাঁড়ায়।
এই জন্য স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত পার্থক্য, যে আমরা যেমন ব্যাঙের মধ্যে অনেক প্রজাতি আমরা দেখতে পাই, শামুকের মধ্যে অনেক প্রজাতি আমরা দেখতে পাই, আমাদের কাছাকাছি অনেক প্রজাতি আছে। এই যে বিভিন্ন ধরনের প্রজাতিগুলো আমরা দেখি, এই প্রজাতিগুলাকে আমরা কিভাবে ডিফারেন্ট করতে পারি বা আলাদা করতে পারি, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা দুইটা প্রজাতিকে কিভাবে আলাদা করব। দেখা যায় যে আমরা যে প্রজাতির পার্থক্যটা করি, সেই প্রজাতির পার্থক্যের ক্ষেত্রে একটা বিষয়কে খুব গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে যে উর্বর সন্তান তৈরি করার ক্ষমতা আছে কিনা। যে একই প্রজাতি যদি হয়, তারা একই প্রজাতির দুইটা ভ্যারাইটি যদি হয়, তাহলে দুইটা ভ্যারাইটির মধ্যে ক্রস করলে বা সেটাকে মিলিত করলে বা নিষিদ্ধ করলে দেখা যাবে তার থেকে উর্বর সন্তান তৈরি হবে। উর্বর সন্তান মানে হচ্ছে যে তার ভবিষ্যতে প্রজনন করার ক্ষমতা থাকে। আমরা যদি দেখি যে দুইটা ভ্যারাইটি, আমের দুইটা ভ্যারাইটি, এই দুইটা ভ্যারাইটির মধ্যে পরাগায়ন হতে পারে বা ক্রসিং হতে পারে, নিষেক হতে পারে, এবং নিষেকের মাধ্যমে একটা ফল পাওয়া যাবে যেটা দেখতে আমের মতোই হবে, এবং সেটার থেকে সেইটার মধ্যে বীজ তৈরি হবে, সেই বীজ থেকে নতুন আমের চারা তৈরি করা যাবে বা বংশবৃদ্ধি করা যাবে, তখন সেটা একই প্রজাতি হবে। কিন্তু দেখা গেল যে আমরা দুইটা আমের মতো দেখতে দুইটা গাছের মধ্যে আমরা ক্রস করলাম, কিন্তু দেখা গেল সেখান থেকে কোনো উর্বর, সেইখান থেকে কোনো ফল আসে নাই, বীজ আসে নাই, বা সেই বীজ থেকে বীজ আসছে কিন্তু সেই বীজ থেকে কোনো চারা গাছ তৈরি হয় নাই, সেই চারা গাছ থেকে কোনো ভালো ফল আসে নাই, তখন সেটাকে আমরা একই স্পেসিস হিসাবে গণ্য করতে পারবো না। অর্থাৎ প্রজননের মাধ্যমে দুইটা প্রজাতির যদি দেখা যায় যে প্রজননের মাধ্যমে তারা উর্বর সন্তান তৈরি করতে পারে, তাহলে তারা একই প্রজাতি হিসাবে গণ্য হবে। আবার তারা যদি দেখা যায় যে দেখতে একই রকম কাছাকাছি বৈশিষ্ট্যের মতো, দেখতে খুব কাছাকাছি মনে হচ্ছে যে দুইটা খুব কাছাকাছি আমের দুইটা ভ্যারাইটি মনে হচ্ছে, আসলে ক্রস করার পরে দেখা গেল যে না, সেরকম উর্বর বংশধর তার থেকে তৈরি হচ্ছে না, তখন সেই দুইটা আমের ভ্যারাইটিকে আসলে আমের ভ্যারাইটি না, তারা হচ্ছে আমের দুইটা ভিন্ন প্রজাতি। তাহলে স্পেসিস ডাইভার্সিটির ক্ষেত্রে স্পেসিসগুলোর মধ্যে বা প্রজাতিগুলোর মধ্যে তাদের মধ্যে সর্বাধিক সাদৃশ্য থাকবে, এবং তাদের নিজেদের মধ্যে যত ভ্যারাইটি থাকুক না কেন, তাদের ক্রসিংয়ের মাধ্যমে বা নিষেকের মাধ্যমে তারা উর্বর সন্তান তৈরি করতে সক্ষম হবে। তখন সেগুলাকে আমরা স্পেসিস বলে থাকি বা প্রজাতি বলে থাকি। তো এই প্রজাতি যেটা আছে, সেই প্রজাতিটা একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির সুস্পষ্ট পার্থক্য থাকবে, প্রজননগত পার্থক্য থাকবে, বাহ্যিক পার্থক্য থাকবে বা ডায়াগনস্টিক পার্থক্য থাকবে। তখন দেখা যায় যে একটা প্রজাতির সাথে আমরা আরেকটা প্রজাতির অনেকগুলা অমিল দেখতে পাই, অনেকগুলা না হোক অ্যাটলিস্ট দুইটা তিনটা অমিল বা পার্থক্য যদি থাকে, তাহলে তাদেরকে আলাদা প্রজাতি হিসাবে গণ্য করা হয়। সেই হিসাবে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় বলা হয়ে থাকে 5000-এর মতো উদ্ভিদ প্রজাতি রয়েছে, তার চেয়ে বেশি প্রাণী প্রজাতি রয়েছে কাছাকাছি। এই যে বাংলাদেশে এতগুলা প্রজাতি রয়েছে, সেই প্রজাতিগুলার মধ্যে যে পার্থক্য আমরা দেখি, এটাই হচ্ছে ওই অঞ্চলের স্পেসিস ডাইভার্সিটি। যে একটা অঞ্চলে যত বেশি প্রজাতি পাওয়া যাবে, ওই অঞ্চলের ডাইভার্সিটি তত বেশি হবে। নেক্সট যে আমরা 3 নাম্বার যেটা দেখি, যে ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম ডাইভার্সিটি হচ্ছে পরিবেশগত কারণে, যে একটা উদ্ভিদ বা প্রাণী কোন পরিবেশে বসবাস করে, সেখানে বসবাস করার কারণে তার মধ্যে আমরা ডাইভার্সিটি লক্ষ্য করি। অনেক সময় দেখা যায় যে একই প্রজাতি, কিন্তু তারা জলজ পরিবেশে থাকলে তাদের বৈশিষ্ট্যটা একরকম দেখা যায়, আবার তারা যখন স্থলভাগে জন্মায় তখন তাদের বৈশিষ্ট্যটা আরেক রকম হয়। এটা হচ্ছে ইকোসিস্টেমের কারণে বা পরিবেশের কারণে। আমরা যদি প্রাণীর দিকে তাকাই বা জলজ প্রাণীর দিকে তাকাই, অধিকাংশ জলজ প্রাণী কিরকম, যে তাদের দেহটা চ্যাপ্টা অথবা সরু, যে তারা যাতে পানির মধ্যে খুব সহজে দৌড়াদৌড়ি করতে পারে, সাঁতার কাটতে পারে, সেই জন্য দেখা যায় যে তাদের দেহটা এরকম নলাকার বা চ্যাপ্টা দেহ তৈরি হয়েছে। যে আমরা যে মাছ বা জলজ প্রাণী দেখতে পাই, তারা সবাই হচ্ছে চ্যাপ্টা দেহের অধিকারী অথবা সরু দেহের অধিকারী। এটার কারণ হচ্ছে কি, যে এটার কারণ হচ্ছে তাতে তারা পানির মধ্যে খুব সহজে দৌড়াদৌড়ি করতে পারে। অথচ স্থলভাগে যদি আমরা তাকাই, স্থলভাগের প্রাণীগুলার দৈহিক আয়তন অনেক বেশি,
তাদের হাত আছে, পা আছে, যে তারা খুব সুন্দরভাবে স্থলভাগে দৌড়াদৌড়ি করতে পারবে, এই বিষয়টা আমরা লক্ষ্য করি। তাহলে এইটা কি কারণে? এটা হচ্ছে ইকোসিস্টেমের কারণে, যে স্থলজ পরিবেশে এক ধরনের প্রাণীরা, উদ্ভিদ প্রাণী থাকবে, আবার জলজ পরিবেশে। এখন ওই যে জলজ পরিবেশে যেমন উদ্ভিদের কথা আমরা বলি, যে উদ্ভিদ যেটা আছে সেই উদ্ভিদের দেখা যায় যে পানির নিচে যে পাতাগুলা থাকে, এই পাতাগুলা খুব সরু থাকে, নলাকার থাকে। কেন? যে ওই পানির নিচ দিয়ে যে স্রোতটা প্রবাহিত হবে, এই স্রোতটা যদি গাছের গায়ের মধ্যে সেইভাবে ধাক্কা লাগে, তাহলে গাছ ভেঙে যাবে। গাছের পক্ষে সেখানে অভিযোজন করা বা টিকে থাকা কঠিন হয়ে যায়। এটা আবার এই একই গাছ যদি দেখা যায় যে আমরা পানির উপরে বা জলাশয়ের কিনারার দিকে থাকে, তখন দেখা যায় যে সেই গাছের পাতাগুলা বিশাল বিশাল ছড়ানো প্রশস্ত পাতা তৈরি হচ্ছে। একই গাছ দেখা যাবে যে পানির নিচের পাতাগুলো একরকম, পানির উপরের পাতাগুলো আরেক রকম। তখন আমাদের কাছে মনে হবে যে দুইটা ভিন্ন উদ্ভিদ প্রজাতি কিনা। আসলে তা না, এটা দেখা যায় যে একই উদ্ভিদ প্রজাতি, কিন্তু ইকোসিস্টেমের কারণে এই ডাইভার্সিটিগুলা সেখানে তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে এই যে বায়োডাইভার্সিটির যে বিষয়টা, বায়োডাইভার্সিটির মূল কারণটা হচ্ছে জেনেটিক। সেটা আমরা বলেছি যে বংশগত কারণে তারা দেখা যায় যে জেনেটিক ডাইভার্সিটি শো করে থাকে। স্পেসিস ডাইভার্সিটি যেটা আছে, যে প্রজাতি তৈরি হওয়ার মাধ্যমে আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতি আছে, সেই প্রজাতিগুলা একটা আরেকটার থেকে ভিন্ন। এই প্রজাতিগত বৈচিত্র্য বা পার্থক্যকে আমরা স্পেসিস ডাইভার্সিটি বলে থাকি। 3 নম্বর হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, হচ্ছে পরিবেশগত কারণে, যে এটা কোথায় বসবাস করে, জলজ পরিবেশে বসবাস করে, স্থলজ ভাগে, না লবণাক্ত পরিবেশে বসবাস করে। লবণাক্ত পরিবেশের উদ্ভিদের মধ্যে আবার আমরা আরেক ধরনের বৈশিষ্ট্য দেখতে পাব। এই যে লবণাক্ত পরিবেশের একটা উদ্ভিদকে যদি এনে আমরা এই মিঠা পানির পরিবেশে লাগাই, তাহলে তার সেই বৈশিষ্ট্যটা, তার সেই গাছটাকে ঠিক সেরকম দেখা যাবে না। অনেক সময় এমন হতে পারে যে ওই গাছটা আমরা চিনতে নাও পারি যে এটা কি গাছ, যা আমাদের কাছে হয়তো হঠাৎ করে একটা নতুন প্রজাতি মনে হতে পারে। আসলে বাস্তবে এটা নতুন প্রজাতি নয়। কেন? কারণ এটা ইকোসিস্টেম চেঞ্জ হওয়ার কারণে তার যে বৈশিষ্ট্যগুলো এখানে দেখা যাচ্ছে, সেই বৈশিষ্ট্যগুলা আমরা ঠিক এতদিন যেভাবে চিনতাম সেভাবে মিলাতে পারছি। তো বায়োডাইভার্সিটির আরও কিছু ধরন রয়েছে, যে আমরা যেমন স্ট্রাকচারাল ডাইভার্সিটি বলতে পারি, যে গঠনগত। যে উদ্ভিদের মধ্যে আমরা অনেক ধরনের গঠন দেখতে পাই, যে বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলা খুব উঁচা লম্বা লম্বা হয়, এটা বৃক্ষ এক ধরনের স্ট্রাকচার। তারপরে যদি আমরা গুল্ম জাতীয় উদ্ভিদগুলা বলি, তাহলে সেগুলা দেখা যায় যে প্রচুর ঝোপঝাড়ের মতো দেখা যায়, তাদের ব্রাঞ্চিং ভালো, কিন্তু তাদের মধ্যে কাঠ তৈরি হয় না। বৃক্ষের মধ্যে যেরকম আমরা কাঠ দেখি, গুল্মের মধ্যে সেরকম আমরা কাঠ দেখি না। আবার বিরুৎ জাতীয় উদ্ভিদগুলা খুব ছোট ছোট হয়, তাদের কাণ্ড নরম হয়, অকাষ্টল হয়। এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ডাইভার্সিটি, যে গঠনগতভাবে বা গাঠনিকভাবে তাদের মধ্যে আমরা যে পার্থক্যটা দেখতে পাই, সেটাকে আমরা স্ট্রাকচারাল ডাইভার্সিটি বলে থাকি। ফাংশনাল ডাইভার্সিটি আছে, যে আমরা যত উদ্ভিদ বা প্রাণী দেখি তাদের মধ্যে বিভিন্ন ধরনের কাজের অনেক তারতম্য আছে। যে প্রত্যেকটা প্রাণী, যে আমাদের যে পাখা আছে, হাত আছে, এগুলোর মধ্যে কি দেখা যায় যে কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায়, কিন্তু তাদের মধ্যে ফাংশনাল ডাইভার্সিটি আছে, তার কাজের মধ্যে পার্থক্য আছে। এক একটা, এই যে পৃথিবীতে যে আমরা এত পাখি দেখতে পাই, এক একটা পাখির খাদ্য গ্রহণের উপায়টা এক এক রকম, তাদের ডিম পাড়ার পদ্ধতিটা এক এক রকম। এই যে ভিন্নতা উদ্ভিদের মধ্যেও তাই, যে এক একটা উদ্ভিদের পরাগায়নের পদ্ধতি এক এক রকম। কেউ বাতাসের মাধ্যমে পরাগায়ন করছে, কেউ পাখির মাধ্যমে পরাগায়ন করছে, কেউ পতঙ্গের মাধ্যমে করছে। তাহলে এগুলো হচ্ছে ফাংশনাল ডাইভার্সিটি। ফাংশনাল ডাইভার্সিটিও দেখা যায় যে আমাদের বায়োডাইভার্সিটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে গণ্য হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি প্রায় 5 ধরনের ডাইভার্সিটির কথা এখানে আলোচনা করছি, যে এখানে যে 3টা লেখা আছে তার বাইরেও স্ট্রাকচারাল ডাইভার্সিটি হতে পারে, ফাংশনাল ডাইভার্সিটি হতে পারে। তা আমাদের এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি বা স্পেসিস রিচনেস বলা হয়, বা সমৃদ্ধতা। যে আমাদের একটা অঞ্চলে কি পরিমাণ স্পেসিস আছে, বা একটা ভেজিটেশনের মধ্যে কি পরিমাণ প্রজাতি আছে। প্রজাতির যদি সংখ্যা, একটা প্রজাতির সংখ্যা অনেক বেশি হওয়াটা ডাইভার্সিটি না। যেমন আমরা যদি এটা শালবনের কথা ধরি,
সে শালবনের মধ্যে দেখা যায় যে শাল বা সুরিয়া রোবাস্টার সংখ্যা অনেক বেশি, কিন্তু অন্যান্য প্রজাতির সংখ্যা খুবই কম। হ্যাঁ, তাহলে এটা স্পেসিস ডাইভার্সিটি হিসাবে হবে না। স্পেসিস ডাইভার্সিটি সবচেয়ে বেশি হচ্ছে কোথায়, যেমন আমাজনের জঙ্গলে, সেখানে যেমন অসংখ্য ধরনের উদ্ভিদ প্রজাতি দেখা যাবে, আবার অসংখ্য ধরনের প্রাণী প্রজাতি দেখা যাবে। যে উদ্ভিদ প্রজাতি যত বেশি হবে একটা অঞ্চলে, প্রাণী প্রজাতির সংখ্যাও তত বেশি হবে। তাহলে স্পেসিস ডাইভার্সিটিটা হচ্ছে কত বেশি স্পেসিস এখানে অবস্থান করতেছে, একটা ভেজিটেশনের মধ্যে অবস্থান করতেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যে স্পেসিস ডাইভার্সিটি আমরা কোন অ্যাঙ্গেলে বলবো, সংখ্যা বেশি হলে বলবো, না প্রজাতির সংখ্যা বেশি হয়, একটা প্রজাতির ইন্ডিভিজুয়াল বেশি হলে সেটা ডাইভার্সিটি হবে, না প্রজাতির সংখ্যা বেশি হলে, যে প্রজাতির সংখ্যা ইন্ডিভিজুয়াল কম কিন্তু অসংখ্য প্রজাতি এখানে বসবাস করতেছে। তো এইটাও একটা বিবেচ্য বিষয় আছে। অডাম 1971 সালে, অডাম তো খুবই বিখ্যাত একজন ইকোলজিস্ট, উনি বলছেন রেশিওস বিটুইন দ্য নাম্বার অফ স্পেসিস অ্যান্ড ইম্পর্টেন্স ভ্যালু, নাম্বারস, বায়োমাস, প্রোডাক্টিভিটি অ্যান্ড সো অন of individuals are called species diversity। অর্থাৎ অডাম যে বিষয়টা বলেছেন, যে অডাম যে কথাটা বলেছেন যে একটা প্রজাতির সংখ্যা, ভেজিটেশনের মধ্যে প্রথম যে বিষয়টা আসবে সেটা অবশ্যই প্রজাতির সংখ্যা, নাম্বার অফ স্পেসিস, যে একটা ভেজিটেশনের মধ্যে কতগুলো প্রজাতি বসবাস করে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি তার কিছু ইম্পর্টেন্স ভ্যালু আছে, প্রত্যেকটা প্রজাতির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা মান আছে, যে জিনিসগুলো আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ। যেমন নাম্বারস, যে ওই প্রজাতির সংখ্যা কত, ওই প্রজাতি যদি আবার সংখ্যা খুব কম থাকে তাহলে তা আবার সেটা একটা বিরল প্রজাতির মধ্যে পড়ে যাবে। এটা আবার একটা বিষয় আছে যে সংখ্যা, প্রজাতি কমন কিনা বিরল কিনা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ওই প্রজাতির নিজস্ব সংখ্যা কত বা ইন্ডিভিজুয়ালের সংখ্যা কত, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে বায়োমাস। বায়োমাস হচ্ছে জৈব ভর, যে একটা উদ্ভিদ বা প্রাণীকে যদি আমরা শুষ্ক ওজন করতে পারি, সমস্ত উদ্ভিদের তো আর শুষ্ক ওজন বের করা সম্ভব না, হয়তো দুই একটা নমুনা নিয়ে সেই নমুনাগুলাকে আমরা যদি ড্রাই ওয়েট বের করতে পারি, যে সেখান থেকে পানি বের করে দিয়ে, অথবা পানি সহই ওজন করা যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে একটা ওই জীবের মধ্যে কত পার্সেন্ট পানি থাকতে পারে, যে আমাদের যেমন আমাদের দেহের মধ্যে কত পার্সেন্ট পানি থাকতে পারে সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের টোটাল ওজন থেকে ওই পার্সেন্টেজ পরিমাণ পানিটাকে বাদ দিয়ে দিলে বাকিটা কি হবে, ড্রাই ওয়েট হবে। তো এই বায়োমাস বা জৈব ভর বের করার বিভিন্ন সহজ ফর্মুলা আছে, সেভাবে আমরা এটা বের করে নিতে পারি। প্রোডাক্টিভিটি গুরুত্বপূর্ণ, যে ওই প্রজাতির উৎপাদন ক্ষমতা কীরকম, উৎপাদনশীলতা কীরকম, সেটাও একটা বিষয়, যে সেটা সালোক সংশ্লেষণ কি পরিমাণে করতে পারে সেটাও গুরুত্বপূর্ণ। যে সে যদি খুব ভালোভাবে সালোক সংশ্লেষণ করতে পারে তাহলে তার উৎপাদনশীলতা বেশি হবে এবং সে ভেজিটেশনের মধ্যে খুব সুন্দরভাবে টিকে থাকতে পারবে। টিকে থাকার বিষয়টা অভিযোজনের জন্য প্রোডাক্টিভিটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে একটা প্রজাতির সংখ্যা, তার জৈব ভর এবং প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে আমরা প্রজাতির সংখ্যার সাথে যদি তুলনা করতে পারি তাহলে সেটা হবে স্পেসিস ডাইভার্সিটি বা স্পেসিস রিচনেস। অর্থাৎ শুধুমাত্র প্রজাতির সংখ্যা দিয়ে হবে না, প্রত্যেকটা প্রজাতির আলাদাভাবে তাদের সংখ্যা, বায়োমাস এবং প্রোডাক্টিভিটি কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলেই আমরা স্পেসিস ডাইভার্সিটির একটা প্রকৃত চিত্র বা স্পেসিস রিচনেসের একটা প্রকৃত চিত্র আমরা দেখতে পাবো। পেক্ট আরেকজন ইকোলজিস্ট, 1974 সালে তিনি বলেছেন প্রজাতির সংখ্যা এবং আপেক্ষিক প্রাচুর্যতাকে একত্রে প্রজাতির বিভিন্নতা বা হেটেরোজিনিটি বলেছেন। অর্থাৎ এখানে পেক্ট যেটা বলেছেন যে প্রজাতির সংখ্যা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, যে একটা ভেজিটেশনের মধ্যে কতটা প্রজাতি আছে, 100টা প্রজাতি, 500 অথবা 1000, 5000, যেমন বাংলাদেশে আমরা বলি যে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 5000, তাহলে এটা একটা স্পেসিস ডাইভার্সিটি নির্দেশ করে। কিন্তু পাশাপাশি তাদের মধ্যে আবার আপেক্ষিক রিলেটিভ অ্যাবান্ডেন্স, অর্থাৎ একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির যে ঘনত্বটা বা সংখ্যাটা, এটা যদি আমরা
কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে আমরা আবার সেখানে হেটেরোজেনিটি বের করতে পারবো, যে ভিন্নতা বা দুইটা প্রজাতির মধ্যে দূরত্ব কতটুকু, যে একটা সংখ্যা অনেক বেশি না আরেকটার সংখ্যা অনেক কম, হ্যাঁ তাদের মধ্যে একরকম ডাইভার্সিটি কাজ করতে পারে। আবার দুইটা প্রজাতির সংখ্যা যদি খুব কাছাকাছি হয়, যে একটা 52 আছে আর একটা 48 আছে, তাহলে তাদের হেটেরোজেনিটি অবশ্যই কি হবে, বেশি হবে। তাহলে এইখানেও আমরা দেখি যে শুধুমাত্র প্রজাতির সংখ্যা দিয়ে আমরা ডাইভার্সিটি বের করতে পারবো না, সেই প্রজাতির সংখ্যার সাথে আমাদের রিলেটিভ অ্যাবান্ডেন্স বা আপেক্ষিক প্রাচুর্যতা যেটা আছে সেটাকেও আমাদের কম্পেয়ার করতে হবে বা তুলনা করতে হবে। এটা অবশ্যই একটা বিষয়। তো বর্তমানে হেটেরোজেনিটি এবং ডাইভার্সিটিকে আমরা সমার্থক মনে করে থাকি, এটা একটা বিষয়। এখানে আমরা দুইটা বনের চিত্র দেখতে পাচ্ছি, যে কোন বনের মধ্যে প্রজাতি বৈচিত্র্য সবচেয়ে বেশি, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দুইটা বনকে আমরা চিনতে পারতেছি কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। এখানে দুইটা বনের চিত্র দেওয়া আছে। উপরের যে চিত্রটা আছে সেটা হচ্ছে শালবনের চিত্র, যে শালবনের চিত্র আমরা দেখতে পাচ্ছি, আর নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুন্দরবনের চিত্র। তা আমরা জানি যে শালবনের মধ্যে সবচেয়ে বেশি যেটা আছে, যে প্রচুর পরিমাণে শাল বা সুরিয়া রোবাস্টা এখানে জন্মায়। তো যার কারণে দেখা যায় যে এখানে দেখা যায় যে একটা একক প্রজাতির আধিপত্য বেশি বা ডমিনেন্স বেশি, সংখ্যা বেশি। অন্যান্য যে প্রজাতিগুলো আছে তাদের সংখ্যা কম্পারেটিভলি খুবই কম। এখন এইটাকে কি আমরা বৈচিত্র্য এরকম ডাইভার্সিটি প্রজাতি বৈচিত্র্য বলতে পারবো কিনা। আর হচ্ছে যদি আমরা সুন্দরবনের কথা চিন্তা করি, তাহলে সুন্দরবনের মধ্যে আমরা কি দেখি, যে এখানে অনেক সুন্দরী গাছ আছে, গেওয়া আছে, গরান আছে, গোলপাতা আছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, এবং তাদের সংখ্যা খুব বেশি তারতম্য না, খুব কাছাকাছি সংখ্যায় তারা আছে। তাহলে এই দুইটা বনের মধ্যে আমাদের কাছে কোনটার বেশি প্রজাতি বৈচিত্র্য বেশি বলে মনে হবে? আমরা নিশ্চয়ই এই সময়ের মধ্যে কিছুটা ভেবেছি যে কি করা যাবে। মেজারমেন্ট অফ স্পেসিস ডাইভার্সিটি, যে স্পেসিস ডাইভার্সিটি যেটা আছে, তো এইখানে আমরা দুই ধরনের সংখ্যা পদ্ধতির কথা বলে থাকি, যে একটা হচ্ছে যে প্রজাতির সংখ্যা গণনা পদ্ধতি, এটার মাধ্যমে আমরা স্পেসিস ডাইভার্সিটি বের করতে পারি। আর একটা হচ্ছে প্রজাতির ভিন্ন ধর্মিতা বা হেটেরোজেনিটি, অর্থাৎ তাদের সংখ্যাটা কীরকম, যে ইন্ডিভিজুয়াল সংখ্যা, সেই সংখ্যার সাহায্যে আমরা হেটেরোজেনিটি বা স্পেসিস ডাইভার্সিটি বের করতে পারি, সেটা একটা বিষয়। তো এইখানে প্রজাতির সংখ্যা গণনা পদ্ধতি যেটা আছে, যে আরএ ফিশারের মতে কোনো সম্প্রদায়ে প্রাপ্ত প্রজাতিগত বিভিন্ন ডাটাকে যদি লগারিদমিক সিরিজে প্রকাশ করলে তা সিরিজের সাথে ভালোভাবে সমন্বিত থাকে এবং একটি পূর্ণ সিরিজ প্রকাশ করে। এখানে দেখা যাচ্ছে যে আরএ ফিশার যে বিষয়টা এখানে কম্পেয়ার করেছিলেন, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রজাতির সংখ্যা আগে ক্যালকুলেট করতে হবে, বের করতে হবে, এবং তাদেরকে একটা লগারিদমিক সিরিজের সাহায্যে প্রকাশ করতে হবে। যেমন এখানে প্রথম যে প্রজাতিটা আছে তার সংখ্যাটাকে প্রকাশ করা হচ্ছে আলফা এক্স হিসাবে, দ্বিতীয় যে প্রজাতিটা আছে সেটাকে প্রকাশ করতে হবে আলফা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই সূত্র দ্বারা প্রকাশ করতে হবে। তৃতীয় যে প্রজাতিটা থাকবে সেটাকে প্রকাশ করতে হবে আলফা এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে। চতুর্থ যে প্রজাতিটা থাকবে সেটাকে প্রকাশ করতে হবে আলফা এক্স পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে প্রকাশ করতে হবে। অর্থাৎ এইভাবে সিরিজ আকারে প্রকাশ করতে হবে। প্রথম প্রজাতিটা হবে আলফা এক্স, দ্বিতীয় প্রজাতিটা হবে আলফা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তৃতীয় প্রজাতিটা হবে আলফা এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, চতুর্থ প্রজাতিটা হবে আলফা এক্স পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে পঞ্চম প্রজাতিটা হবে আলফা এক্স পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এইভাবে এটা চলমান প্রক্রিয়া, যে 100তম একটা ভেজিটেশনের মধ্যে তো আর এত অনেক ভেজিটেশনে আছে, খুব কম প্রজাতি থাকে, 10টা 12টা থাকে, কিন্তু আবার অনেক ভেজিটেশনে গেলে আমরা অনেক প্রজাতি দেখতে পাবো। তাহলে সেখানে এইভাবে দেখা যায় যে সিরিজটা ক্রমাগতভাবে বাড়তেও পারে
আবার অনেক জায়গায় খুব সিরিজটা খুব ছোটও হতে পারে, সেটার উপর নির্ভরশীল হবে। তো প্রজাতির সংখ্যা গণনা পদ্ধতি যেটা আছে সেখানে আমরা দেখি যে এই যে বিষয়টা আমরা বলছিলাম আলফা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে আমরা বলছিলাম যে এগুলা প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা প্রজাতির ইন্ডিভিজুয়াল এমন প্রজাতি নির্দিষ্ট করে। এ সিরিজে পদগুলার যোগফল কোনো সম্প্রদায়ের এলাকার প্রজাতির মোট সংখ্যার সমান হবে। অর্থাৎ এই সিরিজের মধ্যে আমরা যতগুলা পদ তৈরি করেছি বা সংখ্যা তৈরি করেছি, ক্যালকুলেশন করেছি, এগুলাকে যদি আমরা যোগ করি তাহলে কোনো সম্প্রদায়ের এলাকায় প্রজাতির মোট সংখ্যার সমান হবে এই পদের সংখ্যাগুলা। এখানে এক্সের ডাটার জন্য দুইটা লগারিদমিক চলক এখানে নির্দিষ্ট করা হচ্ছে। তো এখানে আমরা দুইটা চলক ধরে নিয়েছি, একটা হচ্ছে নমুনায় প্রজাতির সংখ্যা, যে প্রতিটা নমুনার মধ্যে এটা ভেজিটেশনের মধ্যে কতগুলা প্রজাতি থাকবে এটা বা প্রজাতির সংখ্যাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে নমুনায় নির্দিষ্ট প্রজাতির প্রতিশ সংখ্যা বা ইন্ডিভিজুয়ালের সংখ্যা, সেটাও আমরা এখানে গুরুত্ব দিব। এদের মধ্যকার যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক নিম্নের সূত্রের দ্বারা প্রকাশ করা যায়। যে এই যে এখানে যে আমরা সিরিজগুলা বা পদগুলা দেখেছি সেগুলাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো। এখানে S ইকুয়াল টু হচ্ছে আলফা লগ ই ইন্টু 1 প্লাস n বাই আলফা। এখানে S বলতে বোঝানো হয়েছে যে নমুনায় প্রজাতির সংখ্যা, যে আমরা যে এখানে ভেজিটেশন নিয়ে কাজ করব সেইখানে টোটাল কতটা প্রজাতি আছে সেটাই হচ্ছে S ভ্যালু। n হচ্ছে নমুনায় প্রতিশয়ের সংখ্যা, অর্থাৎ ওইখানে দেখা যাচ্ছে যে প্রতিটা প্রজাতির আবার ইন্ডিভিজুয়াল কতটা করে আসছে। যে একটা জায়গায় গিয়ে যদি দেখা যায় যে একটা আম গাছ, আম একটা প্রজাতি, এখন কতটা আম গাছ সেখানে আছে সেটা হবে n ভ্যালু। আবার জাম কতটা আছে সেটা হবে জামের n ভ্যালু। এইভাবে ভ্যালুটা প্রতিটা প্রজাতির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের সংখ্যা ভিন্ন ভিন্ন হবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। আলফা হচ্ছে বৈচিত্র্যের ইন্ডেক্স। এইখানে একটা বৈচিত্র্যটা ইন্ডেক্স বা সূচক কি হবে সেটা আমরা আলফা ভ্যালুর সাহায্যে বুঝতে পারবো। আলফা সম্প্রদায়ের প্রজাতি বৈচিত্র্যের নির্দেশক। প্রজাতির সংখ্যা কম হলে ইন্ডেক্সের মান কম হবে, অর্থাৎ ওই ভেজিটেশনের মধ্যে যদি প্রজাতির সংখ্যা খুব কম হয়, যে আমরা এটা এমন একটা ভেজিটেশন বেছে নিচ্ছি যেমন শালবন, শালবনের যদি সেখানে আমরা দেখি যে সেখানে হয়তো 10টা কি 12টা উদ্ভিদ প্রজাতি দেখা যায়, তাহলে সেখানে প্রজাতির সংখ্যা কম হওয়ার কারণে এখানে ডাইভার্সিটি ইন্ডেক্সের মান কম হয়ে যাবে। আবার আমরা যদি সুন্দরবনে যাই সেখানে দেখা যাবে যে প্রজাতির সংখ্যা সেখানে বেশি, সেখানে ইন্ডেক্সের মান বেশি হবে। এটি বলা হয়েছে যে ফিশারের মতে বৈচিত্র্যের এই ইন্ডেক্স নমুনার সাইজ থেকে স্বাধীন থাকে আর কি, যে অর্থাৎ দেখা যায় যে একটা নমুনা অনেক বড় হইতে পারে, কিন্তু বড় হইলেও সেখানে প্রজাতির সংখ্যা কম হওয়ার কারণে সেখানকার ইন্ডেক্স কমে যেতে পারে। আবার আমরা একটা খুব ছোট ভেজিটেশন নিলাম কিন্তু সেখানে প্রজাতির সংখ্যা অনেক বেশি, তাহলে সেখানে আবার ইন্ডেক্স বেড়ে যাবে। অর্থাৎ ইন্ডেক্সটা এলাকার আয়তনের উপরে নির্ভরশীল না, এটা হচ্ছে মূল বিষয়টা, যে নমুনার সাইজ থেকে অবশ্যই ইন্ডেক্স আলাদা হবে, যে ওই নমুনার সাইজ দিয়ে আমরা ইন্ডেক্স বের করতে পারবো না, এটা হচ্ছে মূল বিষয়টা। আর এখানে আমরা যে বিষয়টা যে দেখি যে এখানে ডিস্ট্রিবিউশন, লগ নরমাল ডিস্ট্রিবিউশন অন দ্য বেসিস অফ নাম্বার অফ স্পেসিস, এটা সবসময় সংখ্যার ভিত্তিতে যদি আমরা একটা লগ নরমাল তৈরি করি, এটা আসলে বৈচিত্র্যের নির্দেশক সেইভাবে হয় না, বা এটা সবসময় এটা প্রকৃত চিত্র প্রকাশ করবে এরকম না। আমাদেরকে আরও কয়েকটা বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে বৈচিত্র্য বের করতে গেলে, সেটা হচ্ছে যে রেয়ার অ্যান্ড কমন স্পেসিস। ওখানে অনেক প্রজাতি আসছে হয়তো দেখা গেছে, কিন্তু তারা সংখ্যা খুব কম, 2-1টা সংখ্যায় আসছে। আবার কিছু কিছু প্রজাতি আছে এত কমন যেগুলো, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের থেকে প্রজাতি বৈচিত্র্য ক্যালকুলেট করাটা খুব কঠিন হয়ে যায়। আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে সম্প্রদায় 1-এর মধ্যে ক প্রজাতি আছে 99টা, আবার খ প্রজাতি আছে 1টা, তাহলে এখানে তো বৈচিত্র্য খুব কম। আবার দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতেছি যে ক প্রজাতি আছে 52টা, খ প্রজাতি আছে 48টা, তাহলে এই দুইটা খুব কাছাকাছি। তাহলে এইখানে আমাদের যে আধুনিক ধারণা, সেই ধারণা অনুযায়ী আমরা দেখি যে দ্বিতীয় সম্প্রদায় যেটা আছে এটা অধিক বৈচিত্র্যপূর্ণ হবে। এই বিষয়টা আমাদের বোঝার জন্য আমাদের হেটেরোজেনিটি ক্যালকুলেশন করতে হবে,
সেই বিষয়টা হেটেরোজেনির যে বিষয়টা, হেটেরোজেনিটি বা বৈচিত্র্য, এই বিষয়টা আমরা আমাদের নেক্সট যে লেকচার আছে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব যে শ্যানন উইনার ইন্ডেক্স সাহায্যে কিভাবে একটা উদ্ভিদ সম্প্রদায়ের প্রকৃত বৈচিত্র্য ক্যালকুলেট করা সম্ভব সেটা আমরা সেখানে আলোচনা করব। তা আমাদের এই প্রথম প্রজাতি বৈচিত্র্যের প্রথম লেকচারটা মনোযোগ দিয়ে শোনার জন্য, দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।